ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত। 2016-তে আমি এ গ্রেড পাই বাহ। রবীন্দ্রসঙ্গীতে। যে আমি কি পারবো, অন্য ঘরানা থেকে নজরুল শিখতাম, সেটার প্রভাব যাতে রবীন্দ্রসঙ্গীতে না একদম। পড়ে। যারা নতুন করে রবীন্দ্রসঙ্গীত শিখতে চাইছেন হুম, তাদের জন্য কি কোনো সাজেশন রয়েছে আপনার থেকে? রবি ঠাকুরের গান, কবিতা এগুলো যদি বাঁচিয়ে রাখি তাহলে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখা হবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি সেকেন্ড এপিসোড অফ ভয়েস 24 পডকাস্ট নিয়ে। আমি সঞ্চারী ভট্টাচার্য, আর আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি। শুধু অতিথি বললে চলবে না, আমাদের এত এত ভালো সুন্দর সুন্দর গান শোনান, খুবই ভালো একজন শিল্পী রয়েছেন আমাদের সাথে, মিসেস সুদীপ্তা ভট্টাচার্য ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনি নমস্কার। একটু বলুন আপনার কেমন লাগছে এখানে এসে। খুবই ভালো লাগছে। প্রথমত আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ভয়েস 24 পডকাস্টকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো লাগছে। এই প্রথম এলাম অবশ্যই, তো খুবই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সবচেয়ে প্রথম যেটা আপনার থেকে একটু জেনে নেব, রবীন্দ্রসঙ্গীতটা কি আপনার সাথে কি ছোটবেলা থেকেই রয়েছে? মানে গান বাজনাটার সাথে আপনি কি ছোটবেলা থেকেই জড়িত ছিলেন, নাকি একটু টাইম হয়েছে সেটা তারপর আপনার জীবনে এসছে? না, একেবারেই নয়। কারণ আমি তখন প্রায় 2.5-3 বছর বয়স, যখন আমার আহ, সংস্কৃতি, শিল্প সংস্কৃতির সঙ্গে আমি পরিচিত হই, অবশ্যই আমার মায়ের হাত ধরে। আচ্ছা। তিনি আমাকে ওই 3 বছর ওরকম সময়েই আমাকে করিমগঞ্জ, এখন যেটা শ্রীভূমি, হ্যাঁ। সেখানে খেলাঘর, সেখানে সেটা একটা প্রতিষ্ঠান ছিল যেখানে গান, কবিতা, নাচ এগুলো চর্চা হতো। তো সেখানে সেই ছোট্ট বয়সেই মায়ের হাত ধরে সেখানে গেছি। যাওয়ার পর আমি ওখানে কিছুদিন গান বাজনা বা উৎসবের সঙ্গে জড়িত ছিলাম, এবং আচ্ছা। পরবর্তীকালে আমি একটু বড় হওয়ার পর আবার সঙ্গীত জগতে, মানে সেই সঙ্গীতের হাতে খড়ি যেটা, সেটা হয়। আচ্ছা, একটু জেনে নিতে চাইছি, রবীন্দ্রসঙ্গীতটাকে মানে আপনার প্রথম থেকে পথ চলার জন্য রবীন্দ্রসঙ্গীতটাকে বেছে নিয়েছিলেন, নাকি তার আগে আপনি আরো অন্য কিছু শিখেছেন বা সেটাকে নিয়েও আপনি কিছু এইম দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি প্রথমত, প্রথমে যেটা আমি আমার সঙ্গীতের হাতে খড়ি হয় সেটা আমার অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতে। তার পরবর্তীকালে আমি নজরুল গীতি শিখি। আচ্ছা। আমাদের করিমগঞ্জেরই আমাদের বিশিষ্ট শিল্পী শাশ্বতী ভট্টাচার্য, ওনার তত্ত্বাবধানে আমি নজরুল গীতি শিখতাম। অনেক বছর শিখেছি আধুনিক গান। উনি ভীষণ যত্ন সহকারে আমাকে গান শিখিয়েছেন, অনেক কিছু জানতে পেরেছি। মানে গানটা গান হয়ে উঠেছে ওনার সান্নিধ্যেই। বাহ। ঠিক আছে। তো তখন নজরুল গীতি গাইতাম, আধুনিক গান গাইতাম। রবীন্দ্রসঙ্গীত আরো অনেক পরে এসছে আমার আচ্ছা। জীবনে। পরবর্তী প্রশ্নটা, যেটা সাধারণত আমরা সবাই ফেস করে থাকি, আর আজকালকের এই জেনারেশনে তো আমরা সবাই ফেস করি, নিশ্চয়ই আপনিও ফেস করেছেন। আহ, এই পথ চলার সময় প্রচন্ড চ্যালেঞ্জেস আমাদেরকে ফেস করতে হুম। হয়, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সবকিছু আসে। তো এরকম কোনো কিছু কি আপনার মনে রয়েছে যেটা মানে খুব বেশি একটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছিল তখন ওই ওই সময়টা আপনার জীবনে? হ্যাঁ, আমিও ফেস করেছি। কারণ আমি প্রথমত, আমি বললাম নজরুল গীতি শিখতাম, আধুনিক শিখতাম। তো যখন আমি নজরুল থেকে রবীন্দ্রসঙ্গীত আহ, শিখতে যাই বা তখন রবীন্দ্র চর্চা শুরু করি, সেই সময়টাতে আমার প্রথমত আমার নিজস্ব একটা চ্যালেঞ্জ ছিল যে আমি কি পারবো, অন্য ঘরানা থেকে নজরুল শিখতাম সেই রকম, সেটার প্রভাব যাতে রবীন্দ্রসঙ্গীতে না পড়ে একদমই সেটা একদমই। আমাকে দেখতে হবে। তো ওইরকম একটা ব্যাপার প্রথমতই আমার নিজের কাছেই নিজের একটা চ্যালেঞ্জ ছিল। এছাড়াও যেটা মানে বলাটাকে জানি না কতটা সঙ্গত হবে, কিন্তু তবুও বলছি, অনেকেই মানে বোদ্ধা শ্রোতা বা এরকম, মানে তাদের কাছে আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কেন নজরুল ছেড়ে রবীন্দ্রসঙ্গীতে আমি গেলাম, ওরকম স্বাভাবিক। একটা ব্যাপার। হ্যাঁ, বা একদম। আমার গলায় তো নজরুল গীতি ভালোই লাগতো। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে একটু বলিষ্ঠ, একটু ভরাট একদম ভয়েস ভরাট। লাগে। তো স্বাভাবিকভাবে সেটা আমার তখন ছিল না। এখন বয়সের সাথে সাথে হয়তো বা হয়েছে, সেটা দর্শক শ্রোতারাই বিচার করতে পারবেন। কিন্তু তখন সেই প্রশ্নেরও আমি সম্মুখীন হয়েছিলাম যে কেন, আহ, ওটাই তো ভালো ছিল, কেন রবীন্দ্র। তো সেইটা বোঝাবার মতো মানে ক্ষমতা বা ভাষা সেটা আমার ছিল না। কারণ রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসাটা, সেটা কেন ভালোবাসে লোকে, সেটার কারণটা এমনিতে সর্বজন বিদিত, সেটা সবাই জানে, কিন্তু তবুও একটা নিজস্ব অনুভূতি থাকে একদমই একদম যেটা হয়তো বা কখনো ব্যক্ত করা যায় না। স্বাভাবিক।
আসলে আপনার কথা শুনে মানে আমিও যাই গান শিখেছি বা গান করি, রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা শুনলেই না আমার গায়ে এখনো কাটা দেয়। হতে পারে আমি রবীন্দ্রনাথের জায়গায় গিয়ে পড়াশোনা করেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য ক্ষমতাটা আজ অব্দি আমার হয়নি, আর মনে হয় না সেটা কোনোদিনও না না, হবে বলে। নিশ্চয়ই হবে, মানে নিশ্চয়ই হবে। এতটা শক্ত রবীন্দ্রসঙ্গীত, আমার জন্য ব্যাপারটা ভীষণ একটা টাফ ব্যাপার। না না, শক্ত মনে করলেই শক্ত। তুমি নিশ্চয়ই পারবে। সেই ভালোবাসাটুকু, সেই নিষ্ঠাটুকু থাকলে অবশ্যই সেটা হবে। অবশ্যই। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার এত সুন্দর গলা, এত সুন্দর আপনার গান, সবাই আমরা মুগ্ধ। সেটার পেছনে যারা রয়েছে, আপনার গুরু, হুম, আপনার যারা ট্রেনার, একটু তাদের ব্যাপারে জেনে নিতে চাইছি। নিশ্চয়ই। আমি প্রথমত, আমি আগেই বলেছি আমি নজরুল গীতি কার কাছে শিখেছি, আমি গান শিখেছি। গানটা প্রথমত আমার গান শেখা, তো গান তো আমি বলেছি শাশ্বতী ভট্টাচার্য, ওনার কাছে করেছিলাম। তো পরবর্তীকালে আমার মানে বিবাহ পরবর্তীকালে আমি যখন শিলচর আসি, সেখানে আমি প্রথমে আমার শাশুড়ি, প্রথমে আমার বাবার খুব ইচ্ছে ছিল প্রথমেই যে রবীন্দ্রসঙ্গীত শিখি, কিন্তু আহ, এটা কোনো কারণে হয়ে ওঠেনি সেই সময়টাতে। কারণ একদম শুরুতে আমি যখন ক্লাস 9 এরকম সময় হবে, আমি করিমগঞ্জে মৈত্রীধাম এসে শেখাতেন শাশ্বতী ভট্টাচার্যের স্কুলে। বাহ। তো সেখানে শিলচর থেকে গিয়ে শেখাতেন। তো আমি তখন ওনার কাছে শেখা শুরু করেছিলাম। কিছুদিন উনি শিখিয়ে তারপর উনি বাদ দিয়ে দেন, মানে আচ্ছা। কোনো কারণবশত হয়তো হুম সেখানে হুম। যাওয়া সম্ভব হয় না। তো তখন কি হয়, সেই স্বরলিপি স্কুলটা ছিল শাশ্বতীদির। তো উনি আমাকে নজরুলগীতি, তখন আর আমি সেই স্কুলটা ছাড়িনি, আচ্ছা। কিন্তু আমি কন্টিনিউ করেছি নজরুলগীতি দিয়ে। বাহ। কারণ উনি খুব চেয়েছিলেন আমাকে, কারণ ওনার সঙ্গে সেই একই স্কুলে থাকায় বিভিন্ন অনুষ্ঠান করতাম, ওনার সান্নিধ্যে এসেছি, ওনার সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন গড়ে উঠেছিল। সেটার জন্যই হয়তো উনিও চেয়েছেন আমি থাকি ওনার কাছে, নজরুলগীতি শিখি, আমারও ভালো লেগেছিল। তো সেজন্য নজরুলগীতিটা শেখা শুরু করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখার ছেদ পড়ে যায় আচ্ছা। মৈত্রেয়ী চলে যাওয়ার চলে পরে। যাওয়ার হ্যাঁ, পর। পরবর্তীকালে তারপর তো আমি নজরুলগীতি বললামই করলাম। হুম হুম। তার পরবর্তীকালে যখন শিলচর আসি, তখন আমার শাশুড়ি মায়ের ইচ্ছে খুব ছিল যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই। উনি তখন আমাকে নিয়ে যান আনুদি, ওদের মানে আনন্দময়ী ভট্টাচার্য, আচ্ছা আচ্ছা। আমাদের শিলচরের একজন স্বনামধন্য আমাদের শিল্পী। তো ওনার কাছে, ওনার বাড়িতে আমরা যাই একবার বেড়াতে ওদের সাথে। তো সেখানে যাওয়ার পর উনি আমাকে মানে খুব অনুপ্রাণিত করেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত জানো না, শেখোনি, তাহলে তাহলে কি শিখলে? তো ঠিক আছে, উনি তখন আমাকে খুব উৎসাহ ভরে আমাকে পাঠিয়েছিলেন, বলছেন সঙ্গীত বিদ্যালয়ে শিবানী ব্রহ্মচারী হ্যাঁ হ্যাঁ। আরেকজন গুণী শিল্পী, ওনার কাছে উনিই পাঠিয়েছিলেন। তো তারপর ওখানে গিয়ে আমি শিবানীদির কাছে শেখা শুরু করি। আচ্ছা। তো শিবানীদি প্রথম, আমি যেটা বলেছিলাম যে আমার একটা ভয় ছিল কি আমি পারবো কি নজরুলগীতি থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে, রবীন্দ্রসঙ্গীত। তুমি একটু আগে যেটা বললে। হ্যাঁ, হ্যাঁ, একদমই। তো শিবানীদি আমাকে সেই সাহস দিয়েছেন। শিবানীদির মানে আমি কি বলবো, সেই উৎসাহ প্রদান আমার জীবনে মানে অনেক বড় ভূমিকা পালন করেছে। কারণ আমাকে সেই স্বীকৃতিটুকু, সেই অভয়টুকু আমার খুব দরকার ছিল সেই একদমই। সময়। উনি যখন বলেছেন তুমি পারবে, আমাকে যখন উৎসাহিত করেছেন, খুব ভালো লেগেছে আমার গান ওনার, তখন আমি খুব একটা সাহস পেলাম, না তাহলে আমি পারবো। করতে পারবো। আর তিনি আমাকে বলেছেন যে তুমি রেডিওতে অডিশন দাও, আকাশবাণীতে আচ্ছা অডিশন আচ্ছা। দাও। তো সেটাও অনেক বড় প্রাপ্তি, ওনার মতো একজন শিল্পী, খোদ যিনি সুচিত্রা মিত্রের ছাত্রী। তো একদমই। উনি যখন আমাকে স্বীকৃতি দিয়েছেন, আমাকে আমার মনে অনেক সাহস এসছে। তারপরে উনি খুব স্বাভাবিকভাবেই সেই সময়টা ওনার একটু পারিবারিক ঝামেলা ছিল, উনি কন্টিনিউ করেননি, উনি সঙ্গীত বিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন সেই সময়টাতে। আচ্ছা। তারপরে উনি ওনার বাড়িতে আমি কিছুদিন করেছিলাম, কিন্তু তারপরে উনি করিমগঞ্জ চলে যান, তো সেখানে ওনার কাছে শেখা আমার শেষ হয়ে শেষ যায়। হয়ে যায়। কিন্তু সেই সময় আমি রেডিওর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তখন আমি কি করব, আমার তো একজন গুরু দরকার, উনি তো চলে গেছেন। তখন শুভপ্রসাদ নন্দী মজুমদার আরেকজন আচ্ছা। আহ, বিশিষ্ট শিল্পী বিশিষ্ট এই শিল্পী। অঞ্চলের, তো ওনার কাছে গেছি। যাওয়ার পরে আহ, উনি আমাকে শেখালেন রবীন্দ্রসঙ্গীত। তো সত্যিকারের রবীন্দ্রসঙ্গীত শেখা এখানেই হয়তো পূর্ণতা পেয়েছে। শুভদা খুব যত্ন করে হ্যাঁ, শেখাতেন, একদমই। প্রতিটি গানের কি বলবো মানে ছবি যেন ভেসে উঠতো চোখের সামনে, এরকম একটা ব্যাপার। রবীন্দ্রনাথকে সত্যি। অনেক গভীর থেকে উপলব্ধি করেছি, গভীরভাবে উপলব্ধি করেছি। তো সেটা শুভদার জন্যই হয়েছে। সেখানেই বোধহয় রবীন্দ্রসঙ্গীত শেখার অনেকটাই আমি শিখেছি ওনার কাছে। আচ্ছা। আমি জানি না, হয়তো আরো পারতাম, কারণ উনি
এখানেও আমার ছেদ পড়ে শেখার। উনি বর্ধমান চলে যান, আচ্ছা। তো শিলচর ছেড়ে, সেটা অনেকেই জানেন এখানে শহরের। তো তারপরে আর শেখা হয়নি ওনার কাছে। তার পরবর্তীকালে তখন আবার আমার সেই পরীক্ষার ব্যাপার ছিল, 7th ইয়ার হুম পরীক্ষা হুম দেব। হুম। তো সেখানে আবার হাফ ডান রয়েছে, কোর্স কমপ্লিট হয়নি। তখন গেলাম আচ্ছা। বিশ্বজিৎ রায়চৌধুরী, আরেকজন স্বনামধন্য শিল্পী আমাদের এই অঞ্চলের। তো ওনার কাছে গিয়ে সেই 7th ইয়ারটা কমপ্লিট করে, তারপরে অবশ্য খুব বেশি দিন শিখিনি ওনার কাছে। তারপরে একটু ছেদ পড়ে, আমার ছেলের জন্ম, হুম এরকম হুম। একটা ব্যাপার ছিল। তো তারপরে পরবর্তীকালে আরেকজন গুণী শিল্পী আমাদের এই অঞ্চলে, শুভাশিস চক্রবর্তী, আচ্ছা। ওনার কাছেও শিখেছি, খুব কম দিনের জন্য শিখেছি। তো সেই মানে আমরা আমাদের এই অঞ্চলে যারা গুণী শিল্পীরা, সবার থেকেই কিছু না কিছু মানে আহরণ করেছি, যেটা মানে কি বলবো, সম্পদ আমি বলতে পারি। তো যে কারণে আমরা হ্যাঁ, এত ভালো ভালো গান এখন শুনতে পাচ্ছি। তার পরবর্তীকালে আমি বেশি দিন হয়নি, এই আমাদের যে কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় সুবিনয় রায়, ওনার সুপুত্র আচ্ছা। শ্রদ্ধেয় সুরঞ্জন রায়, ওনার কাছে কিছুদিন আমি রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছি, কলকাতার আচ্ছা। অবশ্যই। তো এ পর্যন্ত তাদের কাছেই শিখে আমি সমৃদ্ধ হয়েছি। হয়তো আরো শেখার অনেক কিছুই বাকি আছে, একদম, শেখার তো শেষ শেখার তো নেই। শেষ নেই। তো যা পেয়েছি, যতটা পেয়েছি, তাতেই আমি ঋদ্ধ হয়েছি। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনার কেরিয়ারে এমন কোনো মুহূর্ত রয়েছে যেটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি যখন বললাম একটু আগে আকাশবাণীর অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন যখন আমি আকাশবাণীর পরীক্ষায় পাশ করি, যখন আকাশবাণীর অনুমোদিত শিল্পী হিসাবে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃতি পাই, সেটাই আমার মনে হয় টার্নিং পয়েন্ট। কারণ তখন তো আমি অনুমোদিত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আকাশবাণীর। একদম। তো সেখানে যে সেই আমার এতদিনের যেটা যেটা আত্মবিশ্বাস বলো, বা যেটা একটুখানি আমার ভয় ছিল যে কি জানি আমি পারি কিনা, হুম 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 হয় হুম। কিনা, এরকম। যদিও শিবানীদি যথেষ্ট ভরসা দিয়েছিলেন, অভয় দিয়েছিলেন, কিন্তু সেটা পূর্ণতা পেয়েছে এই অডিশন অডিশন। যখন পাশ করেছি। তখন সেটাই আমি বলতে পারি যে টার্নিং পয়েন্ট। তখন থেকে ভেবেছি, না, এবার থেকে যেহেতু আমি অনুমোদিত শিল্পী হয়েছি, সেটার মান রাখতে হবে, হুম। রবীন্দ্রসঙ্গীত চর্চাটা আমাকে চালিয়ে সেটা যেতে হবে। মোটামুটি কত সালের কথা, মানে কোন সালে এটা হয়েছিল? 2006 এর কথা। অনেক সিক্সে আগে। প্রায় 20 বছর হয়ে গেল বাহ। আকাশবাণীর, হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কারণ অনুষ্ঠান রেকর্ড করেছিলাম মনে আছে মার্চ মাসে, তো হয়ে গেছে 20 বছর এই দীর্ঘ। আপনার এমন কোনো একটা রবীন্দ্রসঙ্গীত আছে যেটা আপনার লাইফের সাথে খুব রিলেট করে আমি বা আপনার খুব প্রিয়? হ্যাঁ, না, প্রিয় তো আমি এটাই বলতে চাই যে আমার কোনো মানে সেভাবে আলাদা করে প্রিয় কিছু বলার নেই, কারণ আমার সব রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। আমি যখন যেটা গাই সেটার মধ্যেই আমি যেন ডুবে যাই, বা সেটাকেই ভালো লাগে আর কি। তো এরকম আলাদা করে যে এই রবীন্দ্রসঙ্গীতটা আমার জীবনের সঙ্গে খুব জুড়ে আছে, এরকম কিছু নয়। যখন যেটা গাই তখন মনে হয় এটা বোধহয় আমার অনুভূতি কথা রবি ঠাকুর বলে গেছেন। যখন বর্ষার গান গাই তখন বর্ষার আনন্দটা মনে ছড়িয়ে পড়ে। যখন পূজার গান গাই তখন মনে হয় ঈশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। ওই রকম ব্যাপার আর কি। আলাদা করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথের গান, সব রবীন্দ্রনাথের গানই আমার প্রিয়। তাও চাইছি আপনার আপনি এসছেন যখন, সরাসরি আপনার থেকে একটা ছোট্ট করে একটা রবীন্দ্রসঙ্গীত যদি শুনতে পারি। 9 মে আসছে আমাদের হ্যাঁ। রবীন্দ্র জয়ন্তী। হুম। তো একটা ছোট্ট করে যদি রবীন্দ্রসঙ্গীত আমার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি একটা ছোট্ট করে আপনি গান। নিশ্চয়ই, নিশ্চয়ই। সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে সতত হায়, ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত, শিরোনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভ্রমিছ দিন প্রাণে। জানো না রে অধর বাহির
ঘিরি তোরে নিত্য রাজে সে অভয় আশ্রয়। তোলো অনত শির তেজরে ভয় ভার, তোলো অনত শির তেজরে ভয় ভার। সতত সরল চিতে চাহ তারি প্রেম মুখ পানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমেছ দিন প্রাণী সতত হায়। ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরনত কত অপমানে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমেছ দিন প্রাণে। দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এত সুন্দর গান শোনার পর আর ইচ্ছে হচ্ছে না পরবর্তী প্রশ্নতে যাওয়ার, তাও যেতে হবে। পরবর্তী প্রশ্নটা যেটা হচ্ছে, মঞ্চে যখন আপনি গান করেন তো স্বাভাবিক কথা, সামনে প্রচুর দর্শক থাকে, তো তখন আপনার অনুভূতিটা কি থাকে, মানে কি ভাবেন তখন, মানে এতগুলো দর্শকের সামনে যখন আপনি মঞ্চে গান গাইছেন সেই অনুভূতিটা কি? আমরা যারা মঞ্চে রবীন্দ্রনাথের গান করি, যখন আমরা রবীন্দ্রনাথের গান পরিবেশন করি, আমি আমার কথাই বলছি, গানের সাথে যেন একাত্ম হয়ে যাই। প্রতিটি কথা, সুরের যে মিশেল, সেটা একটা অন্য অনুভূতি। তো সেই অনুভূতিটা যখন গান করি, তখন আমি বিশ্বাস করি যে যারা শুনছেন শ্রোতারা, তাদের মনেও সেই জিনিসটাই চলছে, নিশ্চয়ই। তারাও একাত্ম হয়ে যান। তো একজন শিল্পী হিসাবে আমি চেষ্টা করি এটাই, যে তাদের মধ্যে আর আমার মধ্যে সেই সেতুটা তৈরি করার। বাহ। তো আমি জানি না কতটা আমি সফল, বা আমি চেষ্টা করি, এটাই আমি চেষ্টা করি, যাতে আমরা সবাই যেন একটা রবীন্দ্র আবেশে, রবীন্দ্র সুরধারায় স্নাত হই, এটাই চেষ্টা করি। আর এমনিতেও গান বাজনা আমাদেরকে সত্যি খুব পিস দেয়। হ্যাঁ। আর রবীন্দ্রনাথের গান মানে তো আর বলেই লাভ নেই, বলেই লাভ। চারিদিকটা পুরো ভরে যায় পুরো রবীন্দ্রনাথের গান দিয়ে। যাই হোক, আপনার এমন একটা কি কোনো অ্যাচিভমেন্ট যেটা আপনার এখনো মনে হয় যেটা আপনার জীবনে খুব বড় একটা পাওনা? আমি সত্যি কথা বলতে, অ্যাচিভমেন্ট যেটা তুমি বলছো, আমি যদি আক্ষরিক অর্থে বলি, সেটা যেমন আমি বললাম, যখন রেডিওতে, আকাশবাণীতে আমি প্রথম বি গ্রেড শিল্পী হিসাবে, আমি সেটা 2006 সালে আমি বলেছি, স্বীকৃতি পাই। তারপর আমি বিহাই জন্য অনুমোদিত হই। আচ্ছা। বিহাই যেটা, সেটাও পাশ করি। তারপর 2016-তে আমি এ গ্রেড পাই বাহ। রবীন্দ্রসঙ্গীতে। আমার মনে হয় এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। আর অ্যাচিভমেন্ট যখন কথাটা বললে, আমি প্রতিদিনের কথা বলছি। আমি যখন নতুন একটা রবীন্দ্রসঙ্গীত তুলি বা শিখি, যেটা মানে আমার কণ্ঠে আমি ধারণ করি, তখন আমি সেটাকে অ্যাচিভমেন্ট মনে করি। একদমই। হ্যাঁ, যখন আমি শ্রোতারা গান শুনে আমাকে যদি বলেন ভালো লেগেছে, সেটাও আমার কাছে অ্যাচিভমেন্ট। একদমই। তো প্রত্যেক দিনই আমাদের হ্যাঁ, কাছে কিছু না কিছু একটা অ্যাচিভমেন্টস রয়েই থাকে। হ্যাঁ। সেটাই। আপনার কি মনে হয় যে নতুন জেনারেশন যারা রয়েছে তারা কি রবীন্দ্রসঙ্গীতের সাথে সেই সেইভাবে টাচে রয়েছে, নাকি এটা এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে ব্যাপারটা? না, আমি সেরকম কিছু মনে করি না, কারণ যারা গান করে আমার কাছেও শেখে, বা যারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছে, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু যারা করছে তারা কিন্তু নিষ্ঠাভরেই করছে। হ্যাঁ, চেষ্টা করছে রবীন্দ্রনাথের গান নিজের করে নিতে। তারা হয়তো তাদের মতো করছে, হয়তো আধুনিক যন্ত্র সঙ্গীত ব্যবহার করে করুক, তাতেও কিছু আসে যায় না। যদি সুর বিকৃত না করে যদি তারা তাদের মতো রবীন্দ্রনাথকে গ্রহণ করে, সেটাও কিন্তু কম কিছু নয়। আচ্ছা। আমি এটা মনে করি না যে একেবারেই গাইছে না রবীন্দ্রসঙ্গীত, শুধু রক আর পপ নিয়ে চলছে না, এরকম কিছু নয়। রবীন্দ্রসঙ্গীত গাইছে। রবীন্দ্রনাথ তো চির আধুনিক, ফলে যতই আধুনিক যুগ আসুক না কেন, রবীন্দ্রনাথকে সবাই আপন করে নেবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এমন কি কিছু রয়েছে যে রবীন্দ্রনাথের যে স্বরলিপি আমরা যেটা বলি, আমিও সেটা জানি, ছোটবেলা থেকে শুনে আসছি যে স্বরলিপি আমাদেরকে মেনে চলতে হয় রবীন্দ্রসঙ্গীতে। তো এটা কি আজকালকের দিনে
সবাই কি মানছে সেটা, নাকি আজকালকে সেটার এতটা গভীরতা নেই ব্যাপারটার? এটা আসলে দেখো, এটা পুরোপুরি নিজের উপর। মানে যারা স্বরলিপি মানছে না তাদেরকে আমি বলবো যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিটা মেনে গাওয়া উচিত। সেটা আগেও একদমই। ছিল, আগেও অনেকে হয়তো মানেনি, হুম হুম। কিন্তু যখনই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে অন্তত সেই শুদ্ধতাটুকু রেখে করা উচিত করা আমি উচিত। মনে করি। হুম, কারণ আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি শেষ কথা, সেখানে সেটাই। কোনো কাটাছেঁড়া করার তো প্রয়োজন নেই, সেটাকে মেনটেন করাটাই আসল আমি মনে একদম করি আর কি। একদম। গান করতে পারে বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করে, আমি বললামই তো হুম না, হুম হুম হুম। সঙ্গ যে কোনো যন্ত্র ইউজ করতে পারে, কিন্তু সেটা স্বরলিপি মেনে। স্বরলিপি মেনে। সেটাই। যারা নতুন করে রবীন্দ্রসঙ্গীত শিখতে চাইছেন হুম। তাদের জন্য কি কোনো সাজেশন রয়েছে আপনার থেকে? এখন আসলে আমাদের সময় একটা ব্যাপার ছিল যে আমরা কোনো ইউটিউব বা ফেসবুক এরকম কিছু, আমাদের সোশ্যাল মিডিয়া যেটা সেটা ছিল না। হুম হুম। আমরা খুব কষ্ট করেই গান বাজনা। গান বাজনা করেছি, গান শিখেছি। আমার মাও হ্যাঁ। বলতো ক্যাসেট কিনে কিনে হ্যাঁ, ক্যাসেট, করতো। তাও আবার সবকিছু পাওয়া পাওয়া যেত না। যেত না। তো ঠিক আছে, সেভাবেই না হয় করেছি। এখন এখন অনেক বেশি সহজলভ্য। অনেক অনেক। হ্যাঁ, এখন ইচ্ছে করলেই ইউটিউব থেকে গান তোলা যায়, কোনো অসুবিধে নেই। কিন্তু সেখানে আমি বলবো যে গান শেখার জন্য একজন গুরুর প্রথমত দরকার। গান কিন্তু হ্যাঁ গুরুমুখী বিদ্যা, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত নয় শুধু, সব গানই। সব গানে। যদি গুরুর সাহায্যে সঠিক, আমি রবীন্দ্রসঙ্গীতের কথা বলছি, সেই নোটেশন ফলো করে, যেটা গ্রামার যেটা, সেটা যদি শিখে কেউ ইউটিউব তারপরে ব্যবহার হুম করে, বা হুম তখন গিয়ে অতটা অসুবিধে হওয়ার হুম কথা হুম। নয়। কিন্তু শুরুতেই যদি শুধু ইউটিউব শুনে গান পরিবেশন করার চেষ্টা করে, তাহলে সেটা আমার মনে হয় না খুব একটা উপকৃত হবে বলে। আমার মনে হয় যে আগে শিখে প্রপার নোটেশন হুম। ব্যবহার করে তারপর গিয়ে, হ্যাঁ গান তো অবশ্যই শুনবে, হ্যাঁ ইউটিউব থেকে নিশ্চয়ই শুনবে, কিন্তু সেই সঙ্গে স্বরলিপিটাও মেনটেন মেনে করা দরকার। মেনে চলবে। এটা আমি সাজেস্ট করবো আর কি। ফিউচারে কোনো আপনার কি স্বপ্ন রয়েছে, যেটার ওপরে আপনি এখন কাজ করছেন, এরকম কিছু রয়েছে? স্বপ্ন বলতে নিজে তো আচ্ছা ঠিক আছে, আমার স্বপ্ন রয়েছে যেন আমি আমৃত্যুর গান গেয়ে যেতে পারি, সেটা আমার একটা স্বপ্ন আছে। আহ, আরেকটা হচ্ছে যে আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে, গীতিবিথিকা। সদ্য একেবারেই বেশি দিন পুরনো নয়। তো সেখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা হয়। তো শুধু আমার গীতিবিথিকার কথা বলছি না, যে আমাদের আগামী প্রজন্ম যেন শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত চর্চা চালিয়ে যেতে পারে, আহ, সেই প্রচেষ্টাটুকু আমি করছি। কিন্তু আমি জানি না কতটা সফল হব। আমরা শিলচর কেন পিছিয়ে থাকবো? একদমই। হ্যাঁ, আমাদের শিলচরেও যথেষ্ট প্রতিভা রয়েছে, খুব ভালো ভালো আর্টিস্ট আছেন, কিন্তু মানে সেই রবীন্দ্রসঙ্গীতের জায়গাটা আমার কেন জানি মনে হয় এখনো আহ, কিছুটা মানে কম কম আছে। অনেকটাই কম। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি, আমার স্বপ্ন যদি হয়, যদি কিছু দিয়ে নিশ্চয়ই যেতে হবে। পারি ভবিষ্যৎ প্রজন্মকে, সেটাই আমার ইচ্ছে আর কি। নিশ্চয়ই হবে। প্রায় শেষের দিকে চলে এসেছি। হুম, আমার শেষ প্রশ্ন আপনার থেকে, হুম, আমাদের যারা দর্শক শ্রোতা হুম। রয়েছেন তাদেরকে যদি আপনি কিছু একটা বলতে চান, যেটা তাদের পথ চলার জন্য খুব বেশি হেল্পফুল হয় ব্যাপারটা, তো এরকম কিছু সাজেশন আমাদের দর্শকদের জন্য। দর্শকদের জন্য আর কি বলবো, আসলে আমরা তো বাঙালি, আমাদের বাঙালি অস্তিত্ব জুড়েই রয়েছেন রবি ঠাকুর। হ্যাঁ, তাকে অস্বীকার করা যায় না কোনোভাবেই। তো আমরা রবি ঠাকুরের গান, কবিতা, এগুলো যদি বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখা হবে। আমি এটুকুই চাই শুধু, আর কিছু নয়। অসংখ্য ধন্যবাদ দিদি। হুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। আর এইরকমই সুন্দর সুন্দর যদি পডকাস্ট আরও দেখতে হয়, তাহলে অবশ্যই ভয়েস 24 চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। নমস্কার। নমস্কার।